আজকের ভিডিওতে আমরা তরল পদার্থের তাপীয় প্রসারণ সম্বন্ধে জানব। আমরা ইতিমধ্যেই কঠিন পদার্থের প্রসারণ সম্বন্ধে জেনেছি এবং একদম প্রথম ভিডিওতে আমরা এও জেনেছি যে তাপের ফলে কঠিন তরল বা গ্যাসীয় তিন ধরনের পদার্থেরই প্রসারণ ঘটে। তো এবার যদি বলা হয় যে তরল পদার্থের তাপীয় প্রসারণ বলতে কি বোঝো, বা তরলের যে তাপীয় প্রসারণ তাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারবো, তাহলে আমরা সহজ করে এভাবে বলতে পারি যে উষ্ণতা বৃদ্ধিতে সমস্ত তরল পদার্থই সাধারণত আয়তনে প্রসারিত হয়। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তরল পদার্থের আয়তনের প্রসারণের এই ঘটনাকে তরল পদার্থের তাপীয় প্রসারণ বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো কঠিনের তাপীয় প্রসারণ পড়েছি, এবার তরলের তাপীয় প্রসারণ তার থেকে কতটা আলাদা বা আর কি কি নতুন বৈশিষ্ট্য আছে, অর্থাৎ তরলের যে তাপীয় প্রসারণের বৈশিষ্ট্য সেগুলো আমরা একে একে জানব। তো প্রথম বৈশিষ্ট্য বলতে পারি যে তরলে শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে। এবার এখন প্রশ্ন যে কেন শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে? কারণ আমরা কঠিন পদার্থের বেলায় দেখেছি যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ঘটে, ক্ষেত্রফল প্রসারণও ঘটে এবং তার সঙ্গে সঙ্গে আয়তন প্রসারণও ঘটে, অর্থাৎ তিন ধরনের প্রসারণ ঘটে। কিন্তু তরল পদার্থের বেলায় শুধুমাত্র আয়তন প্রসারণ কেন ঘটে? তো তার উত্তরে আমরা এরকম বলতে পারি যে আমরা সকলেই জানি যে তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই, তাই তরলকে যে পাত্রে রাখা হয় তরল সেই পাত্রের আকার এবং আয়তন ধারণ করে। তাই যেহেতু তরলের নিজস্ব কোনো আকার নেই, সুতরাং এর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল থাকাও সম্ভব নয়। আর যেহেতু দৈর্ঘ্য বা ক্ষেত্রফল থাকা সম্ভব নয় কোনো তরলের ক্ষেত্রে, তাই জন্য তরল পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ দেখা যায় না। যেহেতু তরলের নিজস্ব আয়তন আছে, সেই জন্য কোনো তরলকে তাপ দেওয়া হলে তার শুধুমাত্র আয়তন প্রসারণই ঘটে। তো তোমরা এটা কিন্তু একটা কোয়েশ্চেন, তোমরা পড়ার সময় যেন এটাকে লিখতে পারো, এইভাবে রেডি করবে। এবার যদি বলি যে তরলের আয়তন প্রসারণ কত রকমের হতে পারে, তো তরলের আয়তন প্রসারণ দুই রকমের হতে পারে, একটা আপাত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ। এটা কি আমরা একটু পরে সম্বন্ধে আলোচনা করছি। এবার 3 নম্বর খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, একই উষ্ণতা বৃদ্ধিতে সম আয়তনের বিভিন্ন তরলের আয়তন প্রসারণ বিভিন্ন হয়। এটা অনেক সময় সত্য মিথ্যা বা শূন্যস্থান পূর্ণ হিসেবে দেয়, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। এবার কেন এরকম হয় যে বিভিন্ন তরলকে আমি একই আয়তনের বিভিন্ন তরলকে আমি একই পরিমাণ তাপ দিলাম, কিন্তু তাদের প্রসারণটা বিভিন্ন হবে কেন, এটা একটা সহজ পরীক্ষার মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার সেই পরীক্ষাটা আমরা সহজে দেখে নিই। ধরে না এটা একটা, এই যে বড় পাত্রটা দেখতে পাচ্ছ, এটা একটা তরলপূর্ণ পাত্র, বা ধরে না এর মধ্যে, এই পাত্রের মধ্যে জল আছে যার উষ্ণতা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই বড় পাত্রটা একটা জল দ্বারা পূর্ণ পাত্র যার উষ্ণতা 300 ডিগ্রি সেলসিয়াস। এবার কি করা হলো, এবার আমি 3টা লম্বা গলাযুক্ত বড় আয়তনের কাচের কুণ্ড নিয়েছি। 1 2 3, 3টা লম্বা গলাযুক্ত কাচের কুণ্ড, অর্থাৎ একই মাপের 3টা কাচের পাত্র নিয়েছি। এবার এই পাত্রে আমি 3টা বিভিন্ন তরল নিয়েছি, একটাতে জল নেওয়া হয়েছে, একটাতে কেরোসিন নেওয়া হয়েছে, একটাতে অ্যালকোহল নেওয়া হয়েছে। এবার যখন এই 3টা কুণ্ডকে বা এই 3টা তরল পূর্ণ কুণ্ডকে প্রথমে ডোবানো ছিল, প্রথমে ধরে নিই এদের লেভেল একই ছিল, অর্থাৎ 3টা যে বিভিন্ন প্রকার তরল নেওয়া হয়েছে, জল, কেরোসিন এবং অ্যালকোহল, এদের সমপরিমাণ নেওয়া হয়েছিল, তার ফলে এদের সবার প্রাথমিক লেভেলটা একই ছিল। কিন্তু যখন এই পাত্রের মধ্যে 300 ডিগ্রি উষ্ণতা জল পূর্ণ করা হলো, তখন দেখা গেল যে এক একটা তরলের প্রসারণ এক এক রকম হয়েছে। কিন্তু যেহেতু পুরো পাত্রের উষ্ণতা 300 ডিগ্রি সেলসিয়াস, তাই আমরা বলতে পারি যে প্রত্যেকটা কাচের কুণ্ডই কিন্তু সমান পরিমাণ তাপ পেয়েছে, তার ফলে প্রত্যেকটা কাচের কুণ্ডর কিন্তু উষ্ণতা বৃদ্ধিটা সমান হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে যে জলের লেভেলটা সব থেকে কম পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার থেকে একটু বেশি কেরোসিনের লেভেল বৃদ্ধি পেয়েছে এবং সব থেকে বেশি অ্যালকোহলের লেভেল বৃদ্ধি পেয়েছে। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারি? এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে
একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন তরল, যেমন এক্ষেত্রে জল, কেরোসিন বা অ্যালকোহলের তাপীয় প্রসারণ বিভিন্ন হয়েছে। এটা যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে যে দেখাও যে একই উষ্ণতা বৃদ্ধিতে সম আয়তনের বিভিন্ন তরলের আয়তন প্রসারণ বিভিন্ন হয়, তাহলে তুমি এভাবে একটা সহজ পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যাটা করলে সুবিধা হয় বা আনসারটা তোমার খুব ভালো হবে। এবার আরো অসংখ্য বৈশিষ্ট্য বলতে পারি, যেমন আমরা কঠিন পদার্থের বেলায় কঠিন পদার্থকে সরাসরি উত্তপ্ত করতে পারতাম, কিন্তু তরলের ক্ষেত্রে কিন্তু সেরকম সম্ভব নয়। আমরা কোনো তরলকে কিন্তু সরাসরি উত্তপ্ত করতে পারবো না, তরলকে অবশ্যই কোনো না কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হবে। এটা একটা বৈশিষ্ট্য বলতে পারি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কঠিন পদার্থের প্রসারণ পড়লাম, এবার তরল পদার্থের প্রসারণ পড়ছি, তো যদি একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে তরল পদার্থের প্রসারণ একই আয়তনের কঠিন পদার্থের প্রসারণের কত গুণ হবে। অর্থাৎ আমরা জানি যে তরল পদার্থের প্রসারণ কঠিন পদার্থের প্রসারণের তুলনায় বেশি হয়, কিন্তু কত গুণ বেশি হয়। দেখো, এটা বিভিন্ন তরল অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা বলতে পারি যে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য তরল পদার্থের প্রসারণ সাধারণত সম আয়তন কঠিন পদার্থের প্রসারণের প্রায় 10 গুণ। সাধারণভাবে এটা বলতে পারি যে কঠিন পদার্থের তুলনায় সম আয়তনের তরল পদার্থের তাপীয় প্রসারণ প্রায় 10 গুণ। এবার তোমরা এটা পড়ার পরে কি করবে, কঠিন পদার্থের প্রসারণের যে বৈশিষ্ট্য আর তরল পদার্থের প্রসারণের যে বৈশিষ্ট্য তার মধ্যে একটা পার্থক্য কিন্তু পড়ার সময় তোমরা রেডি করে নিবে। তো তার মধ্যে কি কি পয়েন্ট দিতে পারো তোমরা হয়তো নিজেরাই পারবে, তাও আমি তোমাদের দু একটা পয়েন্ট বলে দিতে পারি। যেমন এখানে দেখলে যে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন এই 3 প্রকার প্রসারণ ঘটে, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে, দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ ঘটে না। এটা একটা পয়েন্ট বলতে পারো। এবার তারপরে বলতে পারো যে কঠিনের আয়তন প্রসারণ কেবলমাত্র 1 প্রকার, কিন্তু তরলের আয়তন প্রসারণ 2 প্রকার, একটা আপাত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ। এছাড়া আর কি বলতে পারো যে কঠিনের আয়তনের পরিবর্তন অপেক্ষিত কম হয়, কিন্তু তরল পদার্থের আয়তনের পরিবর্তন সম আয়তনের কঠিন অপেক্ষাকৃত বেশি হয়। এইভাবে তোমরা কিন্তু কঠিন পদার্থের তাপীয় প্রসারণ আর তরল পদার্থের তাপীয় প্রসারণের মধ্যে একটা পার্থক্য যেন লিখতে পারো, পড়ার সময় সেভাবে রেডি করে নেবে। এবার আমরা আলোচনা করব যেটা তখন বলেছিলাম যে তরলের তাপীয় প্রসারণ আয়তন প্রসারণ 2 প্রকার ঘটে, একটা আপাত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ। তো এই 2 প্রকার আয়তন প্রসারণ কেন ঘটে বা এটা কি, এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আগে আমি বুঝিয়ে দিচ্ছি মৌখিকভাবে, তারপরে একটা সহজ পরীক্ষার মাধ্যমে এটা আমরা বুঝতে পারবো। তো দেখো, বৈশিষ্ট্যের মধ্যেই বললাম যে কোনো তরলকে কিন্তু আমরা সরাসরি উত্তপ্ত করতে পারি না। কোনো তরলকে উত্তপ্ত করতে হলে অবশ্যই কোনো না কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হবে। এবার যখন কোনো পাত্রে রেখে তরলকে উত্তপ্ত করব, তখন আমাদের তরলকে তাপ দিতে হবে। এবার তরলকে যে পাত্রে রাখা হয়েছে সে পাত্রের যে উপাদান সেটাও কিন্তু তাপ পাবে এবং ভিতরের তরলটাও তাপ পাবে। তার মানে যদি তরলকে উত্তপ্ত করা হয় তার ফলে তার যে ধারক পাত্র সেটাও তাপ পাবে এবং ভিতরের তরলটাও তাপ পাবে। তার ফলে কি হবে, তরলের যে ধারক পাত্র অর্থাৎ যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রে যেমন প্রসারণ ঘটবে তেমনি ভিতরের তরলেরও কিন্তু প্রসারণ ঘটবে। তো এবার আমাদের দৈনন্দিন জীবনে যেমন আমরা ভাত রান্না করার সময় সাধারণত অ্যালুমিনিয়াম পাত্রে জল ফুটিয়ে ভাত রান্না করি, বা চা বা কফি করার সময় কোনো পাত্রে রেখে প্রথমে জল দিয়ে ফুটিয়ে তারপরে চা বা কফি আমরা তৈরি করি। তো সেগুলো ক্ষেত্রেও কিন্তু হাঁড়ির বা কেটলির বা পাত্রের কিন্তু প্রসারণ ঘটে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিতরে রাখা তরলেরও প্রসারণ ঘটে। কিন্তু আপাত দৃষ্টিতে বা খালি চোখে আমরা কিন্তু কঠিন পদার্থের যে প্রসারণ অর্থাৎ হাঁড়ির বা কেটলির যে প্রসারণ সেটা কিন্তু আমাদের চোখে পড়ে না, কারণ তোমরা আগেই পড়েছ যে কঠিন পদার্থের প্রসারণটা খুবই নগণ্য। তো সেই জন্য আমাদের মনে হয় যে যখন ভাত রান্না হচ্ছে তখন হাঁড়ির মধ্যে রাখা শুধু জলটাই প্রসারিত হচ্ছে, কিন্তু হাঁড়িটাও কিন্তু সঙ্গে সঙ্গে প্রসারিত হচ্ছে। তার কারণ হাঁড়িটার উপাদান কি, অ্যালুমিনিয়াম বা অন্য কোনো কঠিন পদার্থ। তো তাপ দিলে কিন্তু সেই কঠিন পদার্থটা প্রসারিত হবে।
অর্থাৎ আমরা এটা বুঝলাম যে কোনো তরলকে যখন উত্তপ্ত করা হচ্ছে তখন যে পাত্রে রেখে উত্তপ্ত করা হচ্ছে সেই পাত্রেও প্রসারিত হচ্ছে আর ভিতরে তরলটাও প্রসারিত হচ্ছে। এবার আপাত দৃষ্টিতে বা খালি চোখে আমাদের মনে হয় যে শুধুমাত্র পাত্রের ভিতরে রাখা তরলটাই প্রসারিত হচ্ছে। তো যদি আমরা শুধুমাত্র তরলের প্রসারণকে বিবেচনা করি বা ধরে নিই, কিন্তু পাত্রের প্রসারণকে আমরা উপেক্ষা করি বা বাদ দিয়ে দিই, তাহলে যে প্রসারণ পাওয়া যাবে তরলে সেটা হচ্ছে আপাত প্রসারণ। আর যদি আমরা তরলের প্রসারণের সঙ্গে সঙ্গে পাত্রের যে প্রসারণ তাকে যোগ করে নিয়ে তরল পদার্থের মোট প্রসারণটা বিবেচনা করি, তাহলে তরলের যে আয়তন প্রসারণ পাওয়া যাবে সেটাই হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। আবার বলছি, যখন কোনো তরলকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করা হচ্ছে তখন কি হচ্ছে, তরলের সঙ্গে সঙ্গে পাত্রের যে উপাদান সেটাও কিন্তু প্রসারিত হচ্ছে। কিন্তু খালি চোখে দেখলে বা বাস্তবে কঠিন পদার্থের প্রসারণটা খুবই নগণ্য হওয়ায় যদি আমরা পাত্রের প্রসারণকে উপেক্ষা করি বা বাদ দিয়ে দিই এবং শুধুমাত্র তরল পদার্থের প্রসারণকে বিবেচনা করি, তাহলে তরলের যে প্রসারণ পাওয়া যাবে সেটা হচ্ছে আপাত প্রসারণ। এবং যদি আমরা তরল পদার্থের প্রসারণের সঙ্গে সঙ্গে তার যে ধারক পাত্র তারও প্রসারণকে আমরা বিবেচনা করি বা ধরে নিই এবং মোট প্রসারণকে বিবেচনা করি পাত্রের সঙ্গে সঙ্গে তরলের, তার ফলে যে প্রসারণ পাওয়া যাবে সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তো এই জন্য তরলের দুই প্রকার প্রসারণ আছে, তাপীয় আয়তন প্রসারণ, একটা আপাত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ হচ্ছে যেটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, অর্থাৎ শুধু তরল পদার্থের প্রসারণ, আর প্রকৃত প্রসারণ হচ্ছে তরল পদার্থের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আশা করি মোটামুটি বুঝতে পেরেছ। এবার এই দুই প্রকার প্রসারণের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। এবার এই দুই প্রকার প্রসারণের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা আলোচনা থেকে হয়তো বুঝতে পেরেছ যে প্রকৃত প্রসারণ সমান সমান হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস পাত্রের অভ্যন্তরস্থ তরল পদার্থের প্রসারণ। কিভাবে এই সম্পর্কটা আসছে সেটা আমরা একটা সহজ পরীক্ষার মাধ্যমে জানবো। তো তোমাদের বোর্ডের ডান দিকে যে ছবিটা আছে, এবার এটা খেয়াল করো, এটা একটা লম্বা নলযুক্ত কনিক্যাল ফ্লাস্ক, এর মধ্যে কোনো একটা তরল ভর্তি আছে। তরলটা প্রথমে এ লেভেল পর্যন্ত ছিল, অর্থাৎ কনিক্যাল ফ্লাস্কে তরলের প্রাথমিক লেভেল হচ্ছে এ, প্রথমে এ লেভেল পর্যন্ত তরল ভর্তি ছিল। এটা কি? এটা একটা বুনসেন বার্নার, এর উপরে একটা তার জালি রাখা হয়েছে, তার জালের উপরে এই কনিক্যাল ফ্লাস্কটাকে সেট করা হয়েছে। এবার যদি বুনসেন বার্নারকে প্রজ্বলিত করা হয় তাহলে কি হবে, বুনসেন বার্নারের যে তাপ সেটা কি করবে, তার জালির মধ্যে দিয়ে গিয়ে তরলকে উত্তপ্ত করবে এবং যে কাঁচ পাত্র বা পাত্র তাকে উত্তপ্ত করবে। তো এর ফলে প্রথমে কি হবে, প্রথমে তরলের লেভেল এই বিন্দুতে ছিল বা এই অবস্থানে ছিল। এবার তোমাদের সবারই মনে হবে যে তরলটা প্রসারিত হয়ে এ থেকে বিতে যাবে বা এ থেকে আস্তে আস্তে উপরের দিকে তরলের প্রসারণ ঘটবে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম ঘটে না। তরলের কি হবে, প্রথমে এ লেভেলে ছিল, এবার তরলটা কিন্তু এ থেকে বি এর দিকে উঠবে না, তরলটা এ থেকে সি এর দিকে নিচে নেমে যাবে। অর্থাৎ তরলের প্রসারণ কিন্তু উপরের দিকে হবে না, তরলের প্রসারণ কমে যাবে বা তরলটা এ থেকে সি এর দিকে ক্রমশ প্রসারিত হবে। কিন্তু তোমাদের প্রথম পড়লে কিন্তু মনে হবে ভুল, কিন্তু কেন এরকম ঘটে দেখো, যখন বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া হচ্ছে তখন যে পাত্রটা সেটাও হচ্ছে উত্তপ্ত হচ্ছে, তারপরে কিন্তু ভিতরে তরলটা উত্তপ্ত হচ্ছে। প্রথমে হিট কে পাচ্ছে, পাত্রটা, তার ফলে পাত্রটা প্রথমে প্রসারিত হবে। এবার পাত্রটা প্রসারিত হবে কোন দিকে, পাত্রটা প্রসারিত হবে বাইরের দিকে, তার ফলে পাত্রের ভিতরের আয়তন কি হবে, বৃদ্ধি পাবে। সেই আয়তনটা দখল করার জন্য ভিতরে তরলটা কি হবে, উপর থেকে নিচের দিকে আসবে এবং সেই আয়তনটা দখল করবে। তার ফলে যে কোনো তরলকে যখন উত্তপ্ত করা হবে তখন তরলের লেভেল কিন্তু প্রথমে একটু কমে যাবে, কিন্তু সেটা অবশ্যই আমি যতটা দেখিয়েছি এখানে এ থেকে সি পর্যন্ত এতটা বড় নয়, খুব সামান্য পরিমাণে কমবে, যেটা আমরা হয়তো খালি চোখে বা সাধারণভাবে বুঝতেও পারবো না। তারপরে পরীক্ষাতে আসছি, প্রথমে তরলের লেভেলটা এই অবস্থানে ছিল, এবার বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করলে কিছুক্ষণ পর দেখা যাবে তরলটা উপর দিকে প্রসারিত না হয়ে নিচের দিকে, অর্থাৎ
এ থেকে সি এর দিকে আসতে থাকবে। তো ধরলাম এ থেকে সি পর্যন্ত তরলটা নিচে নেমে গেল। কেন নামলো? তার কারণ ভিতরে যে পাত্রটা ছিল সেটা প্রসারিত হওয়ার ফলে পাত্রের ভিতরের আয়তনটা বৃদ্ধি পেল। এবার এই ভিতরের আয়তনটা বৃদ্ধি পাওয়ার ফলে কি হলো, এই লেভেলে যে তরলটা পর্যন্ত যে তরলটা ছিল সেটা সে আয়তনটা দখল করার জন্য নিচের দিকে নেমে সে আয়তনটা দখল করলো। তার ফলে এবার তরলটা কোথায় চলে আসলো, এ থেকে সি লেভেলে চলে আসলো। এবার কিছুক্ষণ পরে দেখা যাবে পাত্রের প্রসারণ যতটা হওয়ার হয়ে গেছে, তারপরে ক্রমশ দেখা যাবে তরলটা প্রসারিত হয়ে আবার সি থেকে প্রথমে এ তে আসবে, তারপরে ধরলাম বি পর্যন্ত আসলো। অর্থাৎ তরলের প্রাথমিক লেভেল ছিল এ তে, এ থেকে তরলটা প্রথমে সি তে আসলো, সি থেকে আবার তরলটা ক্রমশ প্রসারিত হয়ে ধরলাম বি উচ্চতা পর্যন্ত বা বি লেভেল পর্যন্ত এসে থেমে গেল। তার মানে আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি তাহলে আমাদের কি মনে হবে, তাহলে আমাদের মনে হবে যে প্রাথমিক লেভেল ছিল এ আর শেষ হলো বি তে, অর্থাৎ আমাদের মনে হবে যে আপাত প্রসারণ এ বি। ঠিক আছে, এবার কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারছি প্রকৃত প্রসারণ কত হয়েছে। প্রাথমিক লেভেল এ ছিল কিন্তু তরলটা প্রথমে উপর দিকে না উঠে নিচের দিকে নেমে সিতে এসেছে, তার ফলে প্রথমে সিতে নেমে গেছিল, এবার তারপরে আবার প্রসারিত হয়ে সি থেকে ক্রমশ এ এবং তারপরে বি, অর্থাৎ সি থেকে বি পর্যন্ত, এটাই কিন্তু হচ্ছে প্রকৃত প্রসারণ। এবার তরলটা এ থেকে যে সিতে নেমে গেছিল, কেন? তার কারণ এ থেকে সি এর যে আয়তন, সে আয়তনটাই হচ্ছে সে আয়তন যে পরিমাণ পাত্রের ভিতরের আয়তনটা প্রসারিত হয়েছে। অর্থাৎ এ থেকে সি পর্যন্ত আমি যেরকম এখানে দেখিয়েছি, এইটুকু আয়তন যা হবে তাপের প্রভাবে পাত্রের আয়তন প্রসারণ প্রথমে তত পরিমাণই ঘটেছে। তার মানে এখানে এসি হবে কি, পাত্রের প্রসারণ। আবার বলছি পরীক্ষাটা, প্রথমে তরলের লেভেল ছিল এ পর্যন্ত, এবার যখন বুনসেন বার্নারের সাহায্যে একে তাপ দিয়ে উত্তপ্ত করা হলো, তখন দেখা গেল জলের বা যে তরলটা ছিল তার লেভেলটা উপরে না উঠে নিচের দিকে নামলো, এসে সি অবস্থানে থেমে গেল। তার মানে এটুকু আয়তন কমে গেল। এটুকু আয়তন কমার কারণ কি? তার কারণ পাত্রের আয়তনটা এসির যে আয়তন হবে এ থেকে সি পর্যন্ত সেই পরিমাণ নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে, সেই জন্য পাত্রের প্রসারণ হচ্ছে এসি। কিছুক্ষণ পরে কি হবে, যখন পাত্রের প্রসারণ কমপ্লিট হয়ে যাবে তখন তরলটা কিন্তু আবার তার ভিতরের তরলটা আবার উত্তপ্ত হবে, তার ফলে সি থেকে প্রথমে বি, সি থেকে প্রথমে এ, তারপরে বি পর্যন্ত আসবে। অর্থাৎ সি থেকে বি, এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। আর আমাদের আপাত দৃষ্টিতে দেখলে কি মনে হবে, তরলটা প্রথমে এ অবস্থানে ছিল এবং শেষে বি অবস্থান পর্যন্ত উঠেছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে বা খালি চোখে দেখলে আমাদের মনে হবে যে তরলটা এ থেকে বি পর্যন্ত উঠেছে, সেই জন্য এবিটা হচ্ছে আপাত প্রসারণ। বোঝা গেছে? এবার দেখো এখান থেকে কি সম্পর্ক হবে, ছবি অনুযায়ী সিবি ইকুয়াল টু কত, সিএ প্লাস এবি। এবার সিবি মানে কি আমাদের প্রকৃত প্রসারণ, অবশ্যই তরল পদার্থের। সিবির জায়গায় লিখলাম প্রকৃত প্রসারণ সমান সমান কি সিএ। সিএ কি আমাদের পাত্রের প্রসারণ, কারণ সি এর সমায়তন পাত্রের প্রসারণ হয়েছে, পাত্রের প্রসারণ লিখলাম সি এর জায়গায়। আর এবি, এবিটা কি আমাদের আপাত প্রসারণ, তার কারণ আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে এবি পর্যন্ত প্রসারণ করেছে। অর্থাৎ এটাই হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক। তরল পদার্থের প্রকৃত প্রসারণ সমান সমান পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। এই জন্য তরলের এই দুই প্রকার প্রসারণ দেখা যায়, একটা প্রকৃত প্রসারণ, একটা আপাত প্রসারণ। তো প্রকৃত প্রসারণ মাপতে গেলে আমাদের কি করতে হবে, আপাত প্রসারণের সঙ্গে সঙ্গে পাত্রের যে প্রসারণ হবে খুবই নগণ্য পরিমাণ, সেটাকেও মাপতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখলাম যে তরল পদার্থের দুই প্রকার প্রসারণ, আয়তন প্রসারণ দেখা যায়, একটা প্রকৃত প্রসারণ এবং একটা আপাত প্রসারণ। আর এদের মধ্যে সম্পর্ক কি, এটাও আমরা দেখেছি। প্রকৃত তরল পদার্থের প্রকৃত আয়তন প্রসারণ সমান সমান আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, বা আরো সঠিকভাবে বললে তরলের প্রকৃত আয়তন প্রসারণ সমান সমান তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের উপাদানের আয়তন প্রসারণ।
তো তার মানে যেহেতু তরলের দুই প্রকার প্রসারণ দেখা যায়, প্রকৃত এবং আপাত, তার মানে তরলের কত প্রকার গুণাঙ্ক দেখা যাবে? দুই প্রকার। কারণ যত প্রকার প্রসারণ তত প্রকার গুণাঙ্ক দেখা যাবে। তো সেই জন্য তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এই দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। আমরা কঠিন পদার্থের ক্ষেত্রেও যেমন প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করেছি, এখানেও কিন্তু ব্যাপারটা একই রকম, যে একক উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটবে সেটাই আপাত প্রসারণ গুণাঙ্ক, আর প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরল পদার্থের প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটবে সেটাই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার এই সম্পর্কটা কিভাবে আসছে, যদিও তোমাদের সিলেবাসে নেই প্রতিষ্ঠাটা, তাহলেও আমি সহজ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা কিভাবে আসছে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ধরলাম T1 উষ্ণতায়, T1 যে কোনো একটা উষ্ণতা হতে পারে, T1 উষ্ণতায় কোনো তরলের প্রাথমিক আয়তন V1, এবার উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলো, তার ফলে T2 উষ্ণতায় ওই তরলের আয়তন হয়ে গেল V2। এখানে অবশ্যই T2 গ্রেটার দেন T1, অর্থাৎ অন্তিম উষ্ণতা প্রাথমিক উষ্ণতা থেকে বেশি, এবং অবশ্যই V2 গ্রেটার দেন V1, অন্তিম আয়তনটা প্রাথমিকের তুলনায় বেশি। তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হবে? অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা, T2 মাইনাস T1। এবং এক্ষেত্রে যেহেতু আমি আপাত প্রসারণ গুণাঙ্কের কথা বলছি, সেই জন্য এখানে আমি আপাত আয়তন প্রসারণ বিবেচনা করব। তাহলে কত হবে? অন্তিম মাইনাস প্রাথমিক, অর্থাৎ V2 মাইনাস V। এবার এটাকে যদি এইভাবে লিখি, T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে V1 আয়তনে, কারণ V1 প্রাথমিক আয়তন ছিল, তাই T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে V1 আয়তনে তরলের আপাত আয়তন প্রসারণ কত ঘটলো? আপাত প্রসারণ কত ছিল? V2 মাইনাস V1, লিখেছি V2 মাইনাস V1। রৈখিক নিয়মে 1 বা একক উষ্ণতা বৃদ্ধিতে V1 আয়তনে আপাত আয়তন প্রসারণ কত ঘটবে? V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1টা নিজে চলে আসবে। এবার এটাকে একক রেখে বা 1 রেখে যদি V1টাকে 1 করে দিই, তাহলে কি হবে? একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে আপাত আয়তন প্রসারণ কত ঘটবে? V2 মাইনাস V1 বাই, এবার V1টা নিচে চলে আসবে, তার ফলে পেয়ে যাব V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটাকে কিন্তু তরল পদার্থের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এবার যখনই আয়তন আসবে, আয়তনের সিম্বলই হচ্ছে গামা। এখানে যেহেতু আপাত প্রসারণ ঘটছে কিন্তু এটা আয়তন প্রসারণের ভাগ, সেই জন্য সিম্বল আসবে গামা। আর যেহেতু এটা আপাত ইংরেজি হচ্ছে অ্যাপারেন্ট বলতে পারি, সেই জন্য গামা এ, বা এটাকে অনেকে অ্যাপিয়ার্ডও বলে। তো গামা এ মানে হচ্ছে গামা অ্যাপারেন্ট বা গামা অ্যাপিয়ার, এর বাংলা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। তো এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা, V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটা দেখো একই রকম কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কে যেমন রাশিমালা এসেছিল একদম সেম এসছে, তার কারণ এটাও কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক, শুধুমাত্র কঠিনের জায়গায় এটা তরল পদার্থের ক্ষেত্রে, আর এটাকে আমি আপাত প্রসারণ গুণাঙ্ক বলছি। তাহলে যদি এটা বাংলা লিখি যে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এই সমান কি পেলাম? V2 মাইনাস V1, অর্থাৎ আপাত আয়তন প্রসারণ বাই V1 কি ছিল এখানে? প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন ইন্টু T2 মাইনাস T1 কি ছিল? উষ্ণতার বৃদ্ধি, সেখানে এখানে লিখেছি উষ্ণতার বৃদ্ধি। এবার আপাত আয়তন প্রসারণ আসলে কি? আয়তনের বৃদ্ধি, মানে একটা আয়তন V2 মাইনাস V1 বাই প্রাথমিক আয়তন V1। এবার বুঝতেই পারছো V2 মাইনাস V1 বাই V1 এটা কি হচ্ছে? দুটো আয়তনের অনুপাত, সেই জন্য এটা কি হবে? ক্যান্সেল করবে, তার ফলে কি বাঁচবে? 1 বাই উষ্ণতার বৃদ্ধি। তার মানে আপাত প্রসারণ গুণাঙ্কের একক কিসের উপর নির্ভর করবে? শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করবে। আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু তরলের আয়তনের উপর নির্ভর করবে না। তার ফলে এর একক কি হবে? যেমন আমরা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা বেলায় দেখেছিলাম, যেমন এটার একক কি হয়ে যাবে? সিজিএসএ পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিনে পার কেলভিন বা কেলভিন ইনভার্স, ফারেনহাইটে পার ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। অর্থাৎ তোমরা এই পর্যন্ত যতগুলো পড়লে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক প্রত্যেকেরই কিন্তু একক একই। এবার দেখো, আমি যদি যখন প্রকৃত প্রসারণ গুণাঙ্কের কথা বলবো তখন শুধুমাত্র কি হবে? যেহেতু দুটোই আয়তন প্রসারণ, শুধু আমরা ধরে নিচ্ছি যে একটা প্রকৃত, যেক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণকে বিবেচনা করছি, আর একটা আপাত, যেক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণকে বিবেচনা করছি না।
তো যখন আমি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলবো তখন পুরো জিনিসটা একই রকমই হবে, শুধুমাত্র আমি আপাতর জায়গায় কি লিখবো, প্রকৃত। তাহলে কিন্তু রাশিমালাটা একই রকম হয়ে যাবে। তাহলে এখানে আপাতর জায়গায় শুধু হয়ে যাবে প্রকৃত, বাকি সব একই থাকবে। আর হ্যাঁ, সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু প্রকৃত প্রসারণ বললে কি হবে, রিয়েল, সেই জন্য এটা গামা আর হয়ে যাবে। কিন্তু যদি আমি এখানে লিখি তাহলে কি হয়ে যাবে, গামা আর সমান সমান কি পাবো, প্রকৃত জায়গায় আপাতত জায়গায় হয়ে যাবে প্রকৃত। তার ফলে কি হবে, প্রকৃত আয়তন প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এখানেও তাই, v2 - v1 বাই v1 দুটো আয়তনের অনুপাত বলে ক্যান্সেল আউট করে যাবে, থাকবে শুধুমাত্র 1 বাই উষ্ণতার বৃদ্ধি, 1 বাই T2 - T1। তার মানে গামা এর একক যা হবে, গামা আর অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্কের একক কিন্তু তাই হবে, পার ডিগ্রি সেলসিয়াস, পার কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট। তো এই ছিল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক কিভাবে আসলো, সহজ করে ব্যাখ্যা। তোমাদের কিন্তু ব্যাখ্যাটা কিভাবে আসছে প্রতিষ্ঠা সেটা দরকার নেই, তোমাদের শুধুমাত্র রাশিমালাটা পড়বে তাহলেই হবে, বা বাংলাটা মনে রাখবে, প্রকৃত আয়তন প্রসারণ বা প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এবার যদি সংজ্ঞা বলতে হয় তাহলে কি বলবো, আপাত আর প্রকৃত সংজ্ঞাটা একই রকমই হবে, একবার শুধু আমরা আপাত ব্যবহার করব, একবার প্রকৃত ব্যবহার করব। যেমন যে আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বললি তাহলে কি বলবো, এখানে যেটা পেলাম আমি, একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরল পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলে, গামা আর। আর যদি প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বললি তাহলে আপাতর জায়গায় শুধু প্রকৃতটা রিপ্লেস করে দেবো, একই রকম হবে, একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরল পদার্থের প্রতি একক আয়তনের যে প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর বলে। এবার যদি সম্পর্ক বলতে হয় তাহলে কি বলবো, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে যদি সম্পর্ক বলতে হয় তাহলে কি বলবো। দেখো, আমরা যেহেতু প্রকৃত আর আপাত প্রসারণের সম্পর্ক জানি, তাহলে গুণাঙ্ক মানে কি হচ্ছে, গুণাঙ্ক মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট মান বোঝাচ্ছে, আর তো কিছু নয়। সেই জন্য প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি হবে, আমরা প্রসারণের যে সম্পর্ক পেয়েছিলাম এখানে শুধু গুণাঙ্ক কথাটা অ্যাড করে দেবো। তাহলে কি হবে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত প্রসারণ ছিল এর জায়গায় এখন হয়ে যাবে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, বা আরো ভালো করে বললে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কারণ যেহেতু পাত্রটা কঠিন পদার্থ দিয়ে তৈরি আর এক্ষেত্রে আমরা আয়তনের কথা বলছি, সেই জন্য পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা পাত্রটার আমরা টোটাল যে প্রসারণ তার কথাই বলবো, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার সিম্বলিক্যালি কি হবে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, গামা আর রিয়েল ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক গামা অ্যাপারেন্ট, আর পাত্রের আয়তন উপাদানের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক তাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবো, যেহেতু আয়তন প্রসারণ গামাটা হবে। এবার পাত্রের জন্য কি সিম্বল নেওয়া হয়, গামা জি, তার কারণ বেশি জি ফর গ্লাস বা কাঁচ, যেহেতু পরীক্ষাগারে বেশিরভাগ ক্ষেত্রেই কাঁচ ব্যবহার করা হয় বা বিকার ব্যবহার করা হয়, সেই জন্য বা কোনো কাঁচ পাত্র ব্যবহার করা হয়, সেই জন্য পাত্রকে আমরা গ্লাস বা কাঁচ বলে বিবেচনা করে নিই। সেই জন্য হচ্ছে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্কের সিম্বল আমরা ইউজ করবো গামা জি। এটা হচ্ছে তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আমাদের এই সম্পর্কটা কিন্তু মনে রাখতে হবে। এবার এখান থেকে বলতে পারে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা বড়। তো তোমরা দেখেই বুঝতে পারছো, গামা আর যেহেতু বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেহেতু পাত্রের আয়তন প্রসারণকে যোগ করে পাচ্ছি, সেই জন্য অবশ্যই গামা আরটা গ্রেটার দেন গামা এ, অর্থাৎ প্রকৃত প্রসারণটা যেমন আপাত প্রসারণের থেকে বেশি, একইভাবে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা আপাত প্রসারণ গুণাঙ্কের তুলনায় বেশি হবে। এবার এখান থেকে ফান্ডামেন্টাল প্রশ্ন দিতে পারে যে কি শর্তে কোন তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক সমান হবে, বা বললো যে কখন কোন তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক সমান হবে। তাহলে সম্পর্কটা আমরা যদি দেখি, যদি আমরা গামা জিটা 0 করতে পারি তাহলে কি পেয়ে যাব, গামা আর অর্থাৎ গামা এ ইকুয়াল টু গামা এ। তার মানে যদি আমরা গামা জি কি ছিল, পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তার মানে যদি পাত্রের উপাদানের আয়তন প্রসারণ না হয় সেক্ষেত্রে কি হবে,
প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ পরস্পর সমান হবে, বা বলতে পারি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক সমান হবে। এবার এটার উদাহরণ কি হবে? তোমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ পড়তে গিয়ে পড়েছো ইনভার নামক সংকর ধাতু লোহা নিকেলের তৈরি, যার তাপের প্রভাবে যার প্রসারণ খুবই নগণ্য হয় বা ধরা হয় প্রসারণ হয় না। তো যদি আমরা ইনভারের পাত্রে কোনো তরলকে নিয়ে উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে কি হবে? ইনভার যেহেতু এমন একটা সংকর ধাতু যার প্রসারণ প্রায় নগণ্য ধরা হয়, সেই জন্য ইনভারের কোনো প্রসারণ হবে না, কিন্তু ভিতরের তরলটার প্রসারণ হবে। তো এটা একটা উদাহরণ হতে পারে যে ক্ষেত্রে কোনো তরল পদার্থের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ সমান হবে, বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক সমান হবে যদি পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক শূন্য হয় বা পাত্রের প্রসারণ না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো তরলের দুই প্রকার প্রসারণ বা দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক সমান হবে। এবার তোমাদের দেখবে টেক্সট বইয়ে একটা তথ্য লেখা থাকে যে এই দুই প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা কোনো তরল পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য। তো উত্তরটা বই থেকে তোমরা পেয়ে গেছো হয়তো, যে এই দুই প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোনো তরল পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য, আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য নয়। তো এর ব্যাখ্যাটা কি বা কেন এরকম আমরা বলতে পারি সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করছি। এবার আরেকটা প্রশ্ন তোমাদের এরকম দিতে পারে যে কোনো একটা, যেমন আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে পড়েছিলাম যে একটা মান দিয়ে দিল, দিয়ে বললো যে, বা একটা ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিল, দিয়ে বললো যে এটা বলতে কি বোঝো। তেমন ভাবে তোমাদের যদি দিয়ে দেয় যে পারদের, পারদেরটা এই মুহূর্তে মনে পড়ছে আমার, সেই পারদের দিয়ে দিচ্ছি, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানটা দিয়ে দিবে তোমাকে, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18.18 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো বা কি বোঝায়। দেখে নাও এবার প্রশ্নটা হচ্ছে যে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18.18 ইন্টু, সরি মানটা হবে 10 টু দি পাওয়ার -5, নাহলে অনেক বেশি বড় হয়ে যাবে, পার ডিগ্রি 18.18 ইন্টু 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়। তাহলে এর উত্তরটা কি লিখবো? উত্তরটা লিখবো যে পারদের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনের একক কি ঘন সেন্টিমিটার সিজিএস, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে পারদের প্রতি 1 বর্গ সেন্টিমিটার আয়তনে প্রকৃত প্রসারণ হয় বা প্রকৃত প্রসারণ ঘটে 18.18 ইন্টু 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার কিউব। এইভাবে লিখতে পারি। অর্থাৎ এরকম বলতে পারি যে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে বোঝায়, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18.18 ইন্টু 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে পারদের প্রতি ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে পারদের প্রতি 1 ঘন সেমি আয়তনে প্রকৃত প্রসারণ হবে বা হয় 18.18 ইন্টু 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার কিউব। এবার এখান থেকে আরো বিভিন্ন রকম প্রশ্ন দেয় যে থার্মোমিটারে কোন নীতি প্রয়োগ করা হয়। এটা খুবই কমন একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দিতে পারবে? এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছো যে থার্মোমিটারে পারদের তাপীয় প্রসারণ নীতির প্রয়োগ করা হয়। এটাই হবে উত্তর, যে থার্মোমিটারে পারদের তাপীয় প্রসারণ নীতির ব্যবহার করা হয়। বা এরকম বলতে পারো যে আমরা জানি তাপের প্রভাবে পারদের আয়তন প্রসারণ ঘটে, থার্মোমিটারে পারদের এই তাপীয় প্রসারণ নীতির ব্যবহার করা হয়। যে প্রশ্নগুলো বলছি সেগুলো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে খাতায় উঠিয়ে নেবে। এবার আরেকটা প্রশ্ন বলতে পারে যে
ধরো এরকম বললো যে এমন একটা তরলের উদাহরণ দাও উষ্ণতা বৃদ্ধিতে যার আয়তন প্রসারণ হয় না, অর্থাৎ এমন একটা তরল যাকে আমরা উত্তপ্ত করব কিন্তু আয়তনে প্রসারিত হবে না, বরঞ্চ আয়তন সংকুচিত হবে। তাহলে তোমরা ক্লাস 9-এ গত ভিডিওতে যে প্রশ্নটা বলছিলাম যে কোন ক্ষেত্রে তরলের উষ্ণতা বৃদ্ধি করলেও আয়তন কমে, বা যদি বলা হয় এমন একটি পদার্থের নাম লেখো যাতে তাপ দিলে প্রথমে আয়তন হ্রাস পায়, তাহলে জলের উদাহরণ বলবে যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ওই উষ্ণতার পাল্লার মধ্যে যদি বিশুদ্ধ জলের উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে বিশুদ্ধ জলের আয়তন বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতে থাকে। তো এই উদাহরণটা বলতে পারবে, যাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়, যেটা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে। এবার যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কগুলো পড়েছিলাম, ঠিক তেমনি ভাবে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কগুলো এরকম করে একই রকম ভাবে বলতে পারি। গামা আর অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ইকুয়াল টু গামা আর অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ফারেনহাইট স্কেলে কত হবে 9/5 পার ডিগ্রি ফারেনহাইট ইনভার্স ইকুয়াল টু গামা আর অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কেলভিন স্কেলে কত হবে কেলভিন ইনভার্স। যেমন ভাবে আলফা বিটা গামার ক্ষেত্রে বিভিন্ন স্কেলের সম্পর্কগুলো ছিল, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কগুলো একই রকম ভাবে হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য কেন, বা আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয় কেন। তো এটা কি লিখতে হবে ওটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। এবার কেন হচ্ছে এটা ভালো করে বোঝার চেষ্টা করো, তাই খুবই ভালো করে ভিডিওটা দেখো। একটা সহজ পরীক্ষার মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা করতে পারি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কেন তরলের নিজস্ব বৈশিষ্ট্য। পরীক্ষাটা এরকম যে আমি দুটো একই মাপের পাত্র নিয়েছি, ধরে নাও এই দুটো পাত্রের মাপ একই, অর্থাৎ এরা একই পরিমাণ তরল ধারণ করতে পারে। ধরলাম সেই পরিমাণটা 500 ml, অর্থাৎ এ পাত্র যে পরিমাণ যদি 500 ml তরল ধারণ করতে পারে, বি পাত্র অর্থাৎ একই পরিমাণ মানে 500 ml কোন তরল পদার্থ ধারণ করতে পারে, তার কারণ দুটো পাত্রের মাপ পুরোপুরি একই। এবার আমি ধরলাম দুটো পাত্রেই একই তরল নেওয়া হলো পারদ, এ পাত্র পারদ নেওয়া হলো, বি পাত্র পারদ নেওয়া হয়েছে। যেহেতু এরা একই পরিমাণ বা একই আয়তনের তরল ধারণ করতে পারে তাই দুই ক্ষেত্রে লেভেলটা আমি একই রকম নিয়েছি। তো ধরলাম যে দুটো পাত্রেই 500 ml করে পারদ আছে, শুধু তফাৎ কোথায় আছে দুটো পাত্রের উপাদানের মধ্যে তফাৎ আছে। ধরলাম এই পাত্রটা লোহার দিয়ে তৈরি এবং বি পাত্রের উপাদান হচ্ছে পিতল বা পিতল দিয়ে তৈরি। আবার বলছি পরীক্ষা ব্যবস্থাটা, দুটো একদম হুবহু একই রকম পাত্র যাদের আয়তনটা একই রকম, দুটো পাত্রে একই তরল নেওয়া হয়েছে একই পরিমাণ, অর্থাৎ এই পাত্রেও 500 ml পারদ নেওয়া হয়েছে, বি পাত্রেও 500 ml পারদ নেওয়া হয়েছে। তফাৎ হচ্ছে এই পাত্রটা লোহার তৈরি আর বি পাত্রটা পিতলের তৈরি, শুধু এটাই তফাৎ, অর্থাৎ পাত্র দুটো শুধু উপাদানের তফাৎ আছে, এছাড়া আর কোনো তফাৎ নেই। এবার কি করা হলো, দুটো পাত্রকেই একই উষ্ণতা পর্যন্ত তাপ দেওয়া হলো, দুটো পাত্রকেই 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ধরলাম উত্তপ্ত করা হলো। তো এবার কি হবে, আমরা যেমন আগের পরীক্ষাটাতে পড়েছিলাম যে এর ফলে লোহার পাত্রটা উত্তপ্ত হবে, তারপরে ভিতরের পারদটা উত্তপ্ত হবে, আর বি পাত্রের ক্ষেত্রে প্রথমে পিতলটা উত্তপ্ত হবে বা প্রসারিত হবে, তারপরে ভিতরের পারদটা প্রসারিত হবে। এবার এদের দুই ক্ষেত্রে কি প্রসারণ একই হবে এটা বোঝার চেষ্টা করি। লোহার পাত্রের ক্ষেত্রে কি হবে, দেখো আমরা জানি যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের থেকে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি। এটা আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পড়ার সময় তোমাদের বই যে সারণী দেওয়া আছে সেখান থেকে তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান 3 গুণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেই জন্য আমরা বলতে পারি যে গামার পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক লোহার তুলনায় বেশি হবে। আবার বলছি, যেহেতু পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার তুলনায় বেশি, তাই পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক লোহার তুলনায় বেশি হবে।
অর্থাৎ যদি একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয় বা একই পরিমাণ তাপ দেওয়া হয় তাহলে লোহার তুলনায় পিতলের পাত্র বেশি প্রসারিত হবে। এবার আমরা যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর আর আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ এর মধ্যে যদি সম্পর্কটা দেখি তাহলে এটা গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি। এখানে গামা জি কি? গামা জি হচ্ছে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার লোহার পাত্রের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে পিতলের তুলনায় লোহার পাত্রের প্রসারণটা কম হবে, তাই লোহার পাত্রের ক্ষেত্রে কি হবে? গামা জিটা কম। এবার যদি গামা এ আমরা বের করি, গামা ইকুয়াল টু কত হবে? গামা আর মাইনাস গামা জি। এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো, যে কোনো বিশুদ্ধ তরল পদার্থের কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা গামা আর এর মান একটা নির্দিষ্ট হয়। যেমন গত ভিডিওতে আমি আলোচনা করেছি যে পারদের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কত? নির্দিষ্ট 18.18 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি গামা এর আর এর মানটা নির্দিষ্ট হয় তাহলে গামা এ কত হবে? গামা আর মাইনাস গামা জি। যেহেতু লোহার ক্ষেত্রে গামা জি বা পাত্রের প্রসারণটা কম, তাহলে গামা এটা কি হবে? অবশ্যই বেশি হবে। ধরে নাও গামা এর মানটা 18, ঠিক আছে? ধরে নাও গামা এর মানটা 18, আমি ফ্র্যাকশনটা বাদ দিই, নর্মাল পয়েন্টে ধরছি। এবার গামা এ তার মানে ধরে নাও এর ক্ষেত্রে 12, আর গামা জিটা যেহেতু কম ধরে নাও গামা জিটা 6, তাহলে 12 প্লাস 6 কত হচ্ছে? 18। কারণ এই গামা এর মানটা কিন্তু নির্দিষ্ট, গামা আর এর মানটা নির্দিষ্ট। এবার পিতলের পাত্রে চলে এসো। পিতলের পাত্রে যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্ক লোহার তুলনায় বেশি, তাই পিতলের পাত্রকে একই পরিমাণ উত্তপ্ত করলেও পিতলের পাত্রের প্রসারণটা বেশি হবে, অর্থাৎ পিতলের পাত্রের গামা জি বা প্রসারণটা বেশি হবে। এবার যেহেতু গামা এ সমান সমান গামা আর মাইনাস গামা জি, তো পিতলের পাত্রের ক্ষেত্রে গামা জিটা বেশি হওয়ার জন্য গামা এটা কি হবে? কম হচ্ছে, কম হবে। কিভাবে? আমরা যদি মান বলি যে ধরো গামা এর মান আমরা ধরেছি 18, ঠিক আছে? তাহলে লোহার ক্ষেত্রে পাত্রের প্রসারণটা কত ধরেছি? 6, কম ছিল। পিতলের ক্ষেত্রে একটু বেশি হয়েছে, ধরলাম 8। তার মানে পিতলের ক্ষেত্রে 18 মাইনাস 8, গামা এর মান কত হচ্ছে? 10। লোহার ক্ষেত্রে কত হয়েছিল? গামা এর মানটা 18 মাইনাস 6 কত হচ্ছে? তার মানে 12। আবার বলছি, লোহার ক্ষেত্রে গামা জি এর মানটা কি হয়েছে? কম, কারণ লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কম। তো ধরলাম গামা জিটা 6, গামা আর কিন্তু একটা ফিক্সড মান যে কোনো তরলের, 18.18 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমি সহজ করে 18 ধরলাম, ঠিক আছে? তাহলে যদি গামা জি 6 ধরি তাহলে গামা এ কত? 12, তাই তো? কারণ গামা এ প্লাস গামা জি মিলে 18 হতে হবে, তাহলে গামা এ পেলাম 12। পিতলের ক্ষেত্রে এবার কি হবে? গামা জি অর্থাৎ পিতলের পাত্রের উপাদান আয়তন প্রসারণ গুণাঙ্কটা বেশি। এবার ধরো গামা এর মান কিন্তু ফিক্সড আছে 18, গামা জির মান ধরলাম, যেহেতু এবার গামা জিটা বেশি, আগে ধরেছিলাম 6, এবার পিতলের গামা জিটা মানে পাত্রের উপাদান আয়তন প্রসারণ গুণাঙ্কটা বেশি হওয়ার জন্য ধরলাম 8, তাহলে গামা এ কত হবে? গামা এ হয়ে যাবে 10। তাহলে কি দেখলাম? লোহার ক্ষেত্রে গামা এটা 12, পিতলের ক্ষেত্রে গামা এটা কম হলো, অর্থাৎ 10 হলো। তার মানে এই পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্ত কি পেলাম? যে আমরা দুটো বিভিন্ন উপাদানের পাত্র নিয়েছিলাম, একই মাপের, একই তরল নিয়েছিলাম, একই উষ্ণতা বৃদ্ধি করেছিলাম, তাই তো? তোমরা কি দেখতে পেলাম? যে লোহার ক্ষেত্রে গামা এ মানে আপাত প্রসারণ গুণাঙ্কটা বেশি হলো, কিন্তু পিতলের ক্ষেত্রে গামা এ মানে আপাত প্রসারণ গুণাঙ্কটা কম হলো। তার মানে আপাত প্রসারণ গুণাঙ্কটা কার উপর নির্ভর করছে? পাত্রের উপাদানের উপর নির্ভর করছে, তাই তো? অর্থাৎ যদি আমি একই তরলকে বিভিন্ন উপাদানের পাত্রে রাখি, একই মাপের পাত্রে দিয়ে উত্তপ্ত করি সমপরিমাণ, তাহলে দেখা যাবে যে এক এক পাত্রের জন্য আপাত প্রসারণ গুণাঙ্কের মানটা এক এক রকম হবে।
তাই আপাত প্রসারণ গুণাঙ্কের মানটা নির্দিষ্ট নয় কোনো তরলের ক্ষেত্রে। সেই জন্য আমরা বলতে পারি যে আপাত প্রসারণ গুণাঙ্কটা প্রকৃত বৈশিষ্ট্য নয় কোনো তরলের, কারণ এর মানটা কিসের উপর নির্ভর করে? পাত্রের উপাদানের উপর নির্ভর করে, আর এক এক পাত্রে আপাত প্রসারণ গুণাঙ্কের মানটা এক এক রকম হচ্ছে। কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু নির্দিষ্ট। যেমন আমরা এখানে ধরেছিলাম 18, এখানেও 18। তাই যদি একই তরলকে বিভিন্ন পাত্রে না হয় এবং একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে দেখা যাবে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু কোনো পরিবর্তন হবে না, একই হবে। অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের যে প্রকৃতি, অর্থাৎ তরলটা কি তার উপর নির্ভর করে। যদি সেই তরলটা পারদ হয়, তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একটা নির্দিষ্ট মান হবে। যদি সেই তরলটা কেরোসিন হয় বা জল হয়, তাহলে এক এক উষ্ণতার পাল্লার মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা নির্দিষ্ট হবে। কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা পাত্রের উপর নির্ভরই করছে না। কিসের উপর নির্ভর করছে? শুধুমাত্র তরল পদার্থের প্রকৃতির উপর। প্রত্যেকটা তরলের জন্য নির্দিষ্ট মান হবে। কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্কটা কার উপর নির্ভর করছে? পাত্রের উপাদানের উপর নির্ভর করছে। যদি একই তরলকে, যে নমুনা আমরা এখানে দেখলাম, বিভিন্ন উপাদানের পাত্রে নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আপাত প্রসারণ গুণাঙ্কের মানটা কখনো বেশি আবার কখনো কম হচ্ছে। তাই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা যেহেতু নির্দিষ্ট নয়, সেই জন্য আপাত প্রসারণ গুণাঙ্কটা কোনো তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়। কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা যেহেতু বিভিন্ন উপাদানের পাত্রে রাখলেও কোনো নির্দিষ্ট তরলের ক্ষেত্রে নির্দিষ্ট থাকছে, তাই বলতে পারি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের অপেক্ষাকৃত নিজস্ব বৈশিষ্ট্য বা প্রকৃত বৈশিষ্ট্য। তো আশা করি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বা ফোন করবে। আর কি লিখতে হবে এই প্রশ্নের উত্তরে, যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কেন নিজস্ব বৈশিষ্ট্য, এটা আমি আমার মতো করে লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তার মানে এই যে পরীক্ষাটা করা হলো, তার নিটফল কি হবে? যেহেতু লোহার পাত্রের আপাত প্রসারণ গুণাঙ্কটা বেশি, তার ফলে কি হবে? লোহার পাত্রে তরলের লেভেলটা বেশি উচ্চতা পর্যন্ত উঠবে। ধরলাম 11 পর্যন্ত উঠলো। তার কারণ কি? তার কারণ যেহেতু লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক পিতলের তুলনায় কম, তার ফলে লোহাটার নিচে কম পরিমাণ প্রসারিত হবে এবং এর ফলস্বরূপ লোহার ভিতরে থাকা যে পারদ, সেটা বেশি পরিমাণ প্রসারিত হবে। তার জন্য আমাদের মনে হবে যে লোহার ক্ষেত্রে আপাত প্রসারণটা বেশি হয়েছে বা লোহার ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি। কিন্তু পিতলের পাত্রে কি হবে? যেহেতু পিতলের পাত্রে আমরা পেয়েছি গামা এটা কম, গামা এটা কম মানেই হচ্ছে যে আপাত দৃষ্টিতে পিতলের পাত্রের প্রসারণটা কম হবে। সেই জন্য পিতলের পাত্রে পারদটা কম উচ্চতা পর্যন্ত উপরে উঠবে, ধরলাম এই উচ্চতা পর্যন্ত। তার কারণ হচ্ছে যেহেতু পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি, তাই পিতলটা নিচে বেশি পরিমাণ প্রসারিত হবে তাপ পেয়ে, তাই ভিতরে থাকা পারদটা কম পরিমাণ প্রসারিত হবে এবং কম পরিমাণ উপরে উঠবে পারদের লেভেলটা। সেই জন্য লোহার তুলনায় পিতলের পাত্রে পারদের লেভেলটা কম হবে। এবার আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য তোমরা আশা করি কিছু পয়েন্ট নিজেই তৈরি করতে পারবে। তাও আমি সহজ করে কিছু পয়েন্ট লিখে দিয়েছি। প্রথম বৈশিষ্ট্য এরকম লিখতে পারবো যে আপাত প্রসারণ গুণাঙ্ক তাহলে নিজস্ব ধর্ম বা বৈশিষ্ট্য নয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে নিজস্ব ধর্ম বা নিজস্ব বৈশিষ্ট্য। 2 নম্বর পয়েন্টে লিখতে পারি যেটা এই পরীক্ষাতে আমরা দেখলাম যে আপাত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের উপাদানের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে না। 3 নম্বর বৈশিষ্ট্য এরকম লিখতে পারি যে আপাত প্রসারণ গুণাঙ্কের মান প্রকৃত প্রসারণ গুণাঙ্কের অপেক্ষা অনেক কম, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান আপাত প্রসারণ গুণাঙ্কের অপেক্ষা বেশি। যেটা আমরা দেখিয়েছিলাম যে গামা এর মানটা গামা আর এর মানটা গামা এ অপেক্ষা বেশি। আর 4 নম্বর পার্থক্য এই পয়েন্টটা দিতে পারি যে কোনো নির্দিষ্ট তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন পাত্রে বিভিন্ন হয়, যেটা আমরা এই পরীক্ষা থেকে দেখলাম। কিন্তু কোন একটা নির্দিষ্ট তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান একটা নির্দিষ্ট উষ্ণতার পাল্লার মধ্যে নির্দিষ্ট হবে। তো এই ছিল তরল পদার্থের তাপীয় প্রসারণ। এর পরের ভিডিওতে আমরা গ্যাসীয় পদার্থের প্রসারণ সম্পর্কে জানব।